তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে ফিজিক্সে আমাদের একটা লাইভের ফার্স্ট ক্লাস অ্যাডমিশনের আমাদের যে কোর্সটা ছিল সিডাব্লিউ ভার্সিটি ক প্লাস জিএসটি। তো সবাইকে আমার ফিজিক্স ক্লাসে স্বাগত। তো এখন আমরা আমাদের যে প্রথম যে লাইভ ক্লাসটা ফিজিক্সের এটা করতে যাব। তো প্রথমে বলে রাখি যে কি করতে যাচ্ছি আমরা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা আর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, এই দুইটা চ্যাপ্টারের কয়েকটা এমসিকিউ প্রবলেম প্লাস কয়েকটা রিটেন, যেহেতু আমাদের ডিইউ তো কোর্সে যেহেতু ডিইউ ইনক্লুডেড আছে, তো ডিইউ রিলেটেড কয়েকটা কোশ্চেন আমরা সলভ করব রিটেন। তো চলো এখন স্টার্ট করি নাকি? অনেকজনই আছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়ারা আমাদের প্রথম কোশ্চেনটা বলতেছে 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুর 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আচ্ছা, এক বস্তুটি 6 সেকেন্ডে 30টি পূর্ণ আবর্তন করে সুতার টান কত নিউটন? ঠিক আছে, তো আমাদের এখানে কি চাচ্ছে যে সুতার টান চাচ্ছে। আচ্ছা, আমি এখন তোমাদেরকে বলি সুতার টানটা আসলে কি। সুতার টানটা আসলে ফোর্স বোঝাচ্ছে, যে তোমার যে টানটা এটা আসলে কতটুকু ফোর্স চাচ্ছে। তো এটার যে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের কনসেপ্টটা একটু বুঝতে হবে যে আসলে হচ্ছেটা কি এখানে। তাহলে দেখো এখানে মনে করো একটা বৃত্ত আছে, ঠিক আছে। আচ্ছা, মনে করো এই বৃত্তের চারদিকে অর্থাৎ এই বৃত্ত বরাবর একটা বস্তু ঘুরতেছে। সাপোজ ধরলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ঘুরতেছে এবং এটা হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র থেকে এটা ডিস্টেন্স আর দেওয়া আছে, আর কত দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তো দেখো এই যে বস্তুটা যখন ঘুরবে, কোনো একটা বস্তু যখন বৃত্তের চারদিকে ঘুরতে থাকে তখন সে কি চায়? সে চায় প্রতিটা বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক বরাবর বাইরে ছিটকে যেতে, ঠিক আছে। এবং এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি কেন্দ্র বহির্মুখী বল। আর সুতার কাজটা কি? অর্থাৎ সে যাবে ছিটকে কোনো একদিকে যাইতে। আর সুতার কাজটা কি এখানে? সুতার কাজটা হচ্ছে বস্তুটাকে টেনে তার বৃত্তের কেন্দ্রের দিকে ধরে রাখা। তো বস্তুটা চাচ্ছে বাহিরে যেতে, আর এই যে সুতা কি চাচ্ছে? যে বস্তুটাকে কেন্দ্রের দিকে রাখতে। এর মানে যেহেতু এই বস্তুটা কেন্দ্র থেকে কেন্দ্রের দিকেও প্রবেশ করতেছে না, আবার স্পর্শক বরাবর বাহিরেও যাচ্ছে না, এর মানে বস্তুটা তার নিজের জায়গায় স্থির থাকতেছে এবং এই বৃত্তের অর্থাৎ কেন্দ্রের চারদিকে সে পরিভ্রমণ করতেছে। এর মানে বোঝা যাচ্ছে যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। এই দুটোটা পরস্পর সমান। তো কেন্দ্র বিমুখী বলটা কে দিচ্ছে? কেন্দ্র বিমুখী বল বস্তু নিজে ক্রিয়েট করতেছে। আর কেন্দ্রমুখী বলটা আসলে কে দিচ্ছে? আমার এই কেন্দ্রমুখী বলটা দিচ্ছে হচ্ছে এই সুতাটা। এর মানে কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রাতিক যে বল, এটার সূত্র আমরা কি জানি? আমরা জানি কি F = m ওমেগা স্কয়ার আর। এই সূত্রটা জানি না? অর্থাৎ আমাদেরকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বা কেন্দ্রমুখী বলের মান, ঠিক আছে। আচ্ছা, বা কেন্দ্রাতিক বলের মান। তাহলে আমরা এখন দেখি এটাকে আমরা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, এটা আবার লিখব। আচ্ছা, এখন আমাদের দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের একটা দেওয়া আছে হচ্ছে বস্তুর ভর কোনটা? বস্তুর ভর হচ্ছে এই যে m, কতটুক? 20 গ্রাম। m হচ্ছে 20 গ্রাম। 20 গ্রাম মানে কি? 20 গ্রাম মানে হচ্ছে 0.02 কেজি। তারপরে আরেকটা কি দেওয়া আছে? সুতার 5 মিটার দীর্ঘ, মানে সুতার দৈর্ঘ্যটাই এখানে বৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে 5 মিটার। আচ্ছা, আমাদের এমও আছে, আমাদের আরও আছে। এখন আমাদের আরেকটা লাগবে ওমেগা বলতে কি বোঝায়? ওমেগা বলতে যেটা বোঝায়, ওমেগাটা হচ্ছে বস্তুর কৌণিক বেগ, ঠিক আছে, বস্তুর কৌণিক বেগ। তো ওমেগা, তো তাহলে দেখো ওমেগা কত হবে? আমার 6 সেকেন্ডে 30টা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, ঠিক আছে। 6 সেকেন্ডে 30টা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, এর মানে কি 1 সেকেন্ডে সে ঘূর্ণন সম্পন্ন করে কয়টা? 5টা। এবং প্রতি একটা ঘূর্ণনে বৃত্তের চারদিকে যখন কোনো বস্তু একবার ঘুরে তখন সে কত ডিগ্রি যায়? 360 ডিগ্রি, যেটাকে রেডিয়ানে প্রকাশ করলে হয় 2π, ঠিক আছে, যেটাকে রেডিয়ানে প্রকাশ করলে হয় 2π। তাহলে 5 বার যদি ঘূর্ণন সম্পন্ন করে সে তাহলে কত রেডিয়ান যাচ্ছে? 10π রেডিয়ান যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এখন
অর্থাৎ 6 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে সে 10 পাই রেডিয়ান যাচ্ছে, এবং এই যে 1 সেকেন্ডে যে যতটুকু যায় এটাই তো আমাদের বস্তুর বেগ, কৌণিক বেগ। তাহলে দেখো আমাদের কাছে এখন ওমেগাও আছে, ওমেগা হচ্ছে আমাদের 10 পাই, তাহলে ওমেগা আছে, এম আছে, আর আছে। তাহলে কি করব এখন, জাস্ট আমরা এগুলো তিনটা গুণ করব, এবং কিভাবে গুণ করব, সূত্রানুসারে গুণ করব। ঠিক আছে, সূত্রানুসারে গুণ করব। তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এখন আমি জাস্ট ভ্যালু বসাই দিই। এম হচ্ছে 0.02 ইন্টু ওমেগা কত, ওমেগা ছিল 10 পাই হোল স্কোয়ার ইন্টু আর কত, আর হচ্ছে 5। তাহলে এটা যদি করি 5 দুগুণা 10, তাহলে এটা হচ্ছে 0.1 ইন্টু এটা হচ্ছে 10কে যদি করি স্কোয়ার করলে হয় 100 ইন্টু পাই স্কোয়ার। আচ্ছা, 0.1 ইন্টু 100 মানে কত, 10 ইন্টু পাই স্কোয়ার। আচ্ছা, পাই স্কোয়ারের মানটা তো জানি না। এখন একটা কথা বলি তোমাদেরকে, এই কোশ্চেনটা কিন্তু আসছে সাস্টে, তাই না? এই কোশ্চেনটা আসছে সাস্টে 19-20 সালে, এই যেটা কিন্তু সাস্টের কোশ্চেন। এর মানে এই যে জিএসটির কোশ্চেন, তোমরা কিন্তু ভাইয়ারা জিএসটিতে কেউ কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করার চান্স পাবা না। তারপরে যদি এটা ডিউ হয়, ডিউতেও কিন্তু সম্ভব না। তো ধরে নিলাম আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নাই, তখন এই 10 ইন্টু পাই স্কোয়ার এটা তোমরা এখন কি করবা বলো তো? দেখো পাইয়ের ভ্যালুটা হচ্ছে, পাইয়ের ভ্যালু আমরা কি জানি, আমরা পাইয়ের ভ্যালু জানি 3.14। তো অ্যাপ্রক্সিমেটলি এটার যদি স্কোয়ার করতে যাও, তুমি যদি 3-এর স্কোয়ার করো কত হইতো, 9 হইতো। আর তুমি যদি 3-এর থেকে একটু বেশি মানে 9.5 বা 10 হইতো, অর্থাৎ রেঞ্জটা হচ্ছে 9.5 থেকে 10-এর ভিতরে হবে। কেউ যদি পায়ের স্কোয়ার করলে কত হয় অলওয়েজ মুখস্থ রাখো, এটা সব থেকে ভালো, কারণ এটা সর্বোচ্চ স্কোয়ারের আমাদের দরকার পড়বে বিভিন্ন সূত্রে। কিন্তু ধরো আমার কোনো কারণে মুখস্থ নাই, বা ওই কারণে তুমি প্যানিক, তোমার কোনো কারণে তোমার মনে নাই, তো তুমি যেহেতু 3.14 এটার স্কোয়ার করলে 9 থেকে 10-এর ভিতরে রেঞ্জটা পড়বে। তোমাদের যদি হাতে যদি ক্যালকুলেটর থাকে তোমরা করে দেখতে পারো, যেটা 9 থেকে 10-এর ভিতরেই পড়বে। তাহলে এটাকে তুমি যদি 10 দ্বারা গুণ করো কত হবে, 9 থেকে 10-এর ভিতরে করলে 90 থেকে 100-এর ভিতরে একটা রেঞ্জে আসবে। ঠিক আছে, তো 90 থেকে রেঞ্জের ভিতরে এখন দেখো প্রথমটা হচ্ছে 29, পরেরটা 49, পরেরটা 98। এই দেখো জাস্ট এখানে 90 থেকে 100-এর ভিতরে একটাই আছে, এর মানে আমার আনসারটা হচ্ছে গ নাম্বারটা। তো তোমাদের তোদের এটার যখন সলভ করবা এতক্ষণ আসলে তোমাদের লাগবে না, তোমরা জাস্ট বুঝতেই পারতেছো যে এখানে কি করতে হবে। আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এত সময় নিচ্ছিলাম, বাট আমি যদি দেখি আমার সুতার টান কত, আমি জাস্ট কেন্দ্রাতিক বলের মান বসাবো, আর কেন্দ্রাতিক বলের সূত্র বসাবো, সূত্রের পরে যত মান দরকার পড়ে এগুলো বসাবো। ঠিক আছে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমাদের পরের যে কোশ্চেনটা, পরের কোশ্চেনটা বলতেছে 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায়, পিছনে থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? তো এটার জন্য তোমরা কি জানো, এটা আসলে কিসের থিওরি বলো তো? থিওরিটা কিসে ছিল? ভরবেগের সূত্র, তাই না? তো ভরবেগের তো বিশাল একটা সূত্র আছে, সূত্রটা যেন কি ছিল? সূত্রটা ছিল m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখি আমার এত তো বিশাল সূত্র, এটা কি করব এখন? এই হচ্ছে আমার সূত্রটা। এখন দেখো এত বড় সূত্র কি তোমরা ইউজ করবা পরীক্ষার ক্ষেত্রে? পরীক্ষার হলে এত বড় সূত্র ইউজ করতে গেলে তো অনেক ঝামেলা, তাই না? এখন এটার জন্য সবচেয়ে যেটা ভালো হয়, এই যে বুলেট এবং হচ্ছে এই বন্দুক রিলেটেড যত ম্যাথ আছে এগুলোর ক্ষেত্রে তোমরা যেই কাজটা করতে পারো, আমি হাতে একটা সূত্র লেখা দিই, তোমরা এটা ডিরেক্ট ইউজ করবা। এটা হচ্ছে বুলেটের বেগ ইনটু বুলেটের ভর সমান রাইফেলের ব্যাগ ইনটু রাইফেলের ভর। রাইফেলের ব্যাগ ইনটু রাইফেলের ভর।
এইটা যদি করো, এটা হচ্ছে শর্টকাট। এখন এটা লিখছি তাই তোমাদের কাছে মনে হচ্ছে এটা বিশাল বড়, কিন্তু দেখো বুলেটের ব্যাগ বলতে কি বুঝাচ্ছি, বুলেটকে তুমি M1 বা M2 যে কোনো একটা ধরো। তো আমি কি ধরবো, আমি মনে করো যে ধরবো, আমি ধরো বুলেটকে ধরবো কি M1 ধরি। তাহলে বুলেটের যে ভর, বুলেটের আচ্ছা বুলেটের ব্যাগই ফার্স্টে বলি। বুলেটের ব্যাগ হচ্ছে আচ্ছা বুলেটের ভরটা হচ্ছে M1 আর ব্যাগটা কি, বুলেটের ভর হচ্ছে M1, ব্যাগ হচ্ছে U অথবা V যে কোনো একটাই তুমি ধরতে পারো। ধরলাম V1 ইজ ইকুয়াল টু রাইফেলের ব্যাগ, রাইফেলের ভর। তো রাইফেলের ভর ধরতেছি M2 আর ব্যাগ ধরতেছি কি V2। এইটা তুমি যদি করো তোমার কাজ কিন্তু হয়ে যাবে। এখন কেউ যদি বলো যে এই সূত্র থেকে আমাকে বুঝাই দিতে হবে যে এটা কিভাবে হয়, তাহলে আমি একটা কাজ করি। দেখো আমি একটা কাজ করি, আমি এই সূত্র থেকে তোমাকে দেখাই যে আসলে আমার কিন্তু অতটুক হইলেই হচ্ছে, আমার কিন্তু সবটা আসলে লাগতেছে না। এই দেখো প্রথম ক্ষেত্রে আমার যখন সবকিছু যখন ওকে থাকবে, একদম প্রথমে তুমি ভাবো তুমি যখন একটা বন্দুক থেকে যখন গুলি যখন ছুড়বা তখন কি করবা, ফার্স্টে তোমার যে রাইফেলটা, ধরো রাইফেলটা কি ছিল, স্থির অবস্থায় ছিল এবং বুলেটটা কি স্থির অবস্থায় ছিল। তাহলে আমার এই জায়গাতে M1 এর মান যাই হোক না কেন U1 হবে 0 প্লাস M2 ভ্যালু যাই হোক না কেন আমার U2 ভ্যালু হবে 0, মানে আমার লেফট হ্যান্ড সাইড সম্পূর্ণই 0। আচ্ছা এখন হচ্ছে পরবর্তীতে তুমি যখন ট্রিক করবা তখন যেটা হবে, ধরো একটা বুলেটের একটা ব্যাগ আছে, রাইফেলের একটা ব্যাগ আছে, এবং তুমি দেখো বুলেটের ব্যাগ এবং রাইফেলের ব্যাগ পরস্পরের বিপরীত দিকে যায়। এর মানে তুমি বুলেটের ব্যাগকে যদি ধরো ধনাত্মক দিকে, তোমাকে রাইফেলের ব্যাগ ধরতে হবে ঋণাত্মক দিকে, অথবা রাইফেল যদি ধনাত্মক ধরো তোমাকে বুলেটের ব্যাগ ঋণাত্মক ধরতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি M1 কি ধরবো, আমি M1 ধরি বুলেট এবং এটার যে ব্যাগটা ধরবো V1 ধনাত্মক দিকে, তাহলে M1 ইন্টু V1। আচ্ছা তারপরে পজিটিভ সাইন M2। এখন বলো V2 যেটা করবো, V2 আমাকে অবশ্যই নেগেটিভ দিতে হবে। কেন দিতে হবে, তার কারণ বুলেট যেদিকে যায় অর্থাৎ যেদিকে যাচ্ছে রাইফেলটা তার বিপরীত দিকে যাচ্ছে, এর মানে এটাকে কিন্তু নেগেটিভ দিতে হবে। এখন তুমি এটা যদি করতে যাও তাহলে M1 V1 ইজ ইকুয়াল টু M2 V2 হয়। এর মানে আমরা যে জিনিসটা মাথায় সবসময় রাখবো, পরীক্ষার হলে যখন যাব রাইফেল আর বুলেট রিলেটেড যদি ম্যাথ আসে, তুমি যদি দেখো যে আমি কোন দিক থেকে, কোথায় গেল স্লাইড, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তা তুমি এই টাইপের তুমি যখন দেখতে যাবা যে আমার এই টাইপের ম্যাথ আসছে রাইফেল এবং বুলেট রিলেটেড, তুমি সরাসরি যেই কাজটা করবা, দেখো আমার কি চাচ্ছে, এটা কি রাইফেলের ব্যাগ কত, তাহলে রাইফেলের ভর কত, দেখো তো রাইফেলের ভরটা গুণ দেওয়া পরে আগে তুমি যেহেতু বুলেটের দুইটা ইনফরমেশনই তোমার কাছে আছে, তুমি বুলেটের দুইটা গুণ দাও। এটা হচ্ছে 20 গ্রাম। 20 গ্রাম কথাটার অর্থ কি, 20 গ্রাম কথাটা তুমি কেজিতে নিবা। কেজিতে যদি নাও কি হবে, কেজিতে যদি নাও তাহলে আমি এখানে করি, কেজিতে যদি নেই তাহলে হবে 0.02 ইন্টু কত, ব্যাগ 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1000। এটাকে যদি গুণ দাও কত হয় 20, তাই তো, এটার আনসারটা হচ্ছে 20। অর্থাৎ এই দুইটার গুণফল হচ্ছে 20। এটার গুণফল যদি 20 হয় তাহলে 5 ইন্টু কত গুণ করলে 20 হয়, এটা আমরা সবাই জানি যে 5 ইন্টু কত গুণ করলে 20 হবে, ভাগ দিলে কত পাওয়া যাচ্ছে 4, মানে তুমি 5 ইন্টু 4 গুণ করলে 20 পাবা। দ্যাটস মিন আমার আনসারটা হবে 4 মিটার পার সেকেন্ড। এখন তুমি এই সূত্রে করো অথবা এই সূত্রে করো, যে সূত্রে করো না কিনা কি করবা, যে তুমি যেটাই ইচ্ছা করতে পারো, বাট তোমার লাস্টে ফলাফল এইটাই হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই টাইপের ম্যাথ আসলে খুব ইজিলি করা যায়, মানে তুমি ডিরেক্ট মুখে মুখে করতে পারবা যে হ্যাঁ এটা 20 গ্রাম, 20 গ্রাম মানে এত হচ্ছে, এটা এত, তুমি গুণ করবা, লাস্টে তুমি খুব ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এখন তোমাদের একটু কমেন্ট কয়েকটা পড়ি, দেখি কে কি বলতেছো। আচ্ছা আমরা এখন আরেকটা নেক্সট স্লাইডে যাই। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলতেছে, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন ফোর্স
প্রয়োগ করতে হবে। এটা কবে? এটা হচ্ছে জিএসটি 2021, ঠিক আছে? এটা হচ্ছে 20-21-এর একটা কোশ্চেন। তো তাহলে এটার জন্য তুমি কি করবা? তুমি এটার জন্য প্রথমে যেটা করতে হবে, তুমি কোশ্চেনটা পড়ার পর ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা, যে আসলে এখানে ঘটনাটা কি ঘটতেছে, আমি এটা ভিজুয়ালাইজ করতে পারতেছি কিনা। তাহলে আমি তোমাদেরকে বলি যে জিনিসটা আসলে হচ্ছেটা কি। এখানে যেটা হচ্ছে, মনে করো এরকম একটা তল আছে, এরকম একটা তল, আনত তল। তাই এই আনত তলে 30 ডিগ্রি একটা আনত তল আছে। এই তলে এরকম একটা বস্তু আছে। তোমাকে বস্তুটাকে এই বরাবর উপরের দিকে উঠাতে হবে। কি বলতেছে? উপরের দিকে 3 মিটার ত্বরণে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠাতে হবে। এটার ভর কত? এটার এম এর ভ্যালু দেওয়া আছে। এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি। আর আমার ত্বরণ কত চাচ্ছে? আমার নিট ত্বরণ চাচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তুমি প্রথমে যেই কাজটা করবা, এটা তো ঘর্ষণযুক্ত বা ঘর্ষণহীন বলা হয় নাই, সো এতটুকু কনসেপ্ট বাদ, তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে। তুমি দেখো এই বরাবর যদি উপরে উঠাইতে হয়, তোমাকে কিসের এগেনস্টে কাজ করতে হবে? এক ঘর্ষণ, আরেক অভিকর্ষজ বল। ঘর্ষণের কথা নাই, মানে তোমাকে ঘর্ষণ মাথায় আনতে হবে না, শুধু চিন্তা করতে হবে অভিকর্ষজ বল কত। এখন তোমার যেটা কাজ, এটা যদি এমন হতো যে তোমাকে এমন একটা জায়গায় আমি নিয়ে গেছি যেই জায়গাটার মধ্যে কোনো অভিকর্ষজ বল নাই, তখন তোমার এই পরিমাণ ত্বরণ উঠাইতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হতো? আমরা সবাই জানি যে F = m × a, মানে আমার ভর দেওয়া আছে 2 কেজি, আর আমার ত্বরণ দরকার হচ্ছে 3, মানে হচ্ছে আমার নিট 6 নিউটন বলের প্রয়োজন হতো। ঠিক আছে, 6 নিউটন বলের প্রয়োজন পড়তেছে। কিন্তু এখানে আর অতিরিক্ত আরও একটা জিনিসের তোমার দরকার পড়বে। এই অতিরিক্ত জিনিসটা কি? এই অতিরিক্ত জিনিসটা হচ্ছে তোমাকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আচ্ছা, এখন অভিকর্ষজ বলের কোন দিকে কাজ করে? ওটা তো কাজ করে নিচের দিকে। তাইলে এখন দেখো নিচের দিকে আমি টানি, নিচের দিকে কাজ করতেছে mg। তাহলে আর আমার এই বরাবর কোন বলটা কাজ করতেছে? mg sin থিটা, mg sin থিটা। ঠিক আছে, তাহলে এই বরাবর যেহেতু sin থিটা কাজ করতেছে, তোমাকে এখন উপরের দিকে উঠাইতে হলে শুধুমাত্র এই 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে হবে না, এটার সাথে আরও অতিরিক্ত mg sin থিটা। যেহেতু এই অভিকর্ষজ বলটা, যেহেতু আমার এই অভিকর্ষজ বলটা এই বরাবর আমার যেদিকে বস্তু নিতে হবে তার উল্টা দিকে এই বলটা কাজ করতেছে। ঠিক আছে, এই বলটা কিন্তু উল্টা দিকে কাজ করতেছে, অথবা এইটার এগেনস্টেও কিন্তু আমাকে কাজ করতে হবে, মানে এই 6-এর সাথে আরও এই পরিমাণ mg sin থিটা পরিমাণ অ্যাড করতে হবে। তখন যেটা হবে, ধরো আমি যদি আরো অতিরিক্ত mg sin থিটা পরিমাণ যদি অ্যাড করি, প্লাস mg sin থিটা, এই পরিমাণ আমি যখন বল অ্যাপ্লাই যখন করব, তখন কি হবে? এই পরিমাণ বল যখন অ্যাপ্লাই করব, তখন এটার এই অংশটাকে নাকচ করে দেবে, শুধুমাত্র এই 6 নিউটন ফোর্স, তখন নিট ফোর্স এটার উপরে কাজ করবে, এবং এই নিট 6 নিউটন ফোর্সের কারণে বস্তুটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে উপরের দিকে উঠবে। ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে যে আমাকে কি করতে হবে? আমাকে টোটাল এই পরিমাণ দিতে হবে, যার এতটুকু অংশ mg sin থিটা, এই অভিকর্ষজ বল mg sin থিটার এগেইনস্টে কাজ করবে, এবং এইটা পরস্পর বিপরীত হওয়াতে একটাকে নাকচ করে দিবে, শুধুমাত্র আমার 6 নিউটন ফোর্স কাজ করবে। এই 6 নিউটন ফোর্সের কারণে বস্তুটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি mg sin থিটা কত। mg sin থিটা কত এখন আমরা একটু দেখি। তাহলে আমার নিট ফোর্স আছে, নিট ফোর্স কত? নিট ফোর্স হচ্ছে F = তাহলে আমরা কি পাচ্ছি? 6 প্লাস mg sin, m কত হচ্ছে? বস্তুর ভর হচ্ছে 2, g হচ্ছে কত? 9.8, আর হচ্ছে sin থিটা। এখন থিটা কত? 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা 30 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত? হাফ বা 0.5। তাহলে এটা যদি করো, তাহলে 2 আর হাফ কাটা থাকতেছে কি? 6.8, আর হচ্ছে এদিকে 6, তাহলে 15.8। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 15.8 কোথায়? অপশন কোথায়? অপশন হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, অপশন হচ্ছে আমাদের ডি নাম্বারটা, এটা আমাদের অপশন। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের একটু কমেন্ট পড়ি, আসলে কে কি বলতেছো, তখন দেখা হয় নাই, কোনো কিছু হ্যাং করে নাই, মোবাইলটা হ্যাং করে গেছিল।
আচ্ছা, তোমার মাশরাফি ভাইয়া তো মাঝে মধ্যে এমন এমন কমেন্ট করে, মানে আমার নতুন নতুন নাম দেয়, উপাধি দেয়। তাহলে কয়েকটা ম্যাথ তো করলাম, তো সবার কি মনে হচ্ছে আসলে, যে হাতেও কি আসলে এই যেভাবে দেখাচ্ছি এই মানে ক্যালকুলেশন করাটা তোমাদেরকে কিন্তু মেইনলি এখানে যে কোর্সটাতে কিন্তু এই যে আমাদের যে প্রোগ্রামটা চলতেছে অ্যাডমিশন, যেটাতে মনে করো আমরা আমাদের প্রোগ্রামে এখনো ভর্তি করাচ্ছি, এটা কিন্তু জিএসটি প্লাস ডিইউ, ঠিক আছে। ডিইউ কত দেখো, জিএসটি আর ডিইউতে আসলে হয়টা কি, তোমার কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো এই যে আমরা যেভাবে অর্থাৎ বোঝাচ্ছি যে আসলে কিভাবে করা যায়, তুমি যেভাবে দেখতেছো, দেখতে দেখতে এই যে এই প্র্যাকটিসটাই কিন্তু তোমাকে মনে করো যে একটু সবার থেকে আগায় নিতে পারবে। যে তুমি যদি মনে করো যে না এখন ক্যালকুলেটরে করি পরে ওইভাবে করবো, এটা কিন্তু আসলে সবসময় হয় না, ঠিক আছে। তো এই যে আমরা যেভাবে ট্রাই করতেছি এইভাবে তোমাদেরকে ট্রাই করতে হবে যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে যায় করা। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এখন হয়তো এমসিকিউ হচ্ছে আমাদের সময় থেকে 2020-21 যে সেশন থেকে চুয়েটে কিন্তু স্টার্ট হয়েছিল। তো তোমরা যারা এখন ডিইউতে বা জিএসটিতে এক্সাম দিবা, তোমরা কিন্তু চাইলে ওইখানকার কয়েকটা ওই কোয়েশ্চেন ব্যাংকের কয়েকটা এমসিকিউ কিন্তু চাইলে সলভ করতে পারো। এখন এটা নিয়ে আবার অনেকে ক্রিটিসাইজ করবা যে ভর্তি হব হচ্ছে ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তাহলে কেন ঘাটবো, মানে এত কঠিন জিনিস কেন করব। তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ারগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, তুমি দেখবা যে এমন সময় আমাদের সময় একটা হয়েছিল যে আমরা ডিইউর যে এক্সামটা ছিল, ডিইউর এক্সামে বুয়েটের 11-12 সালের একটা কোশ্চেন আসে, একদম হুবহু একটা কোশ্চেন আসে। তো এইটা যেটা একটা প্র্যাকটিস আছে যে ভার্সিটির যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তো অনেক সময় হয় কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোর প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ার বলতে কয়েকটা বছর গ্যাপ থাকে মাঝখানে, ধরো 5-6 বছরের একটা গ্যাপ এরকম থাকে, যে তোমার এখন যেটা তোমরা 24 সালে যারা পরীক্ষার্থী, ওরা মনে করো মোটামুটি 16-17 সালের দিকে চুয়েটের যে কোশ্চেনগুলো ছিল, যেগুলা মোটামুটি হাতে করা যায়, ওগুলা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। তো আমি হয়তো এরকম কয়েকটা ম্যাথ দেখাইতেও পারি, বা যেহেতু ডিইউতে রিটেন পার্টটা আছে, বিশেষ করে ডিইউতে রিটেন পার্ট থাকাতে ওই কোশ্চেন কিন্তু ওই যে কুয়েটের যে কোশ্চেন ছিল এগুলার 16-17 সালের কোশ্চেনগুলোকে রিপিট করতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এখন আমরা আবার আমাদের ম্যাথে যাই। বলতেছি স্থির অবস্থান থেকে 5 কেজি ভরের একটি বস্তু পতনের সময় মহাকর্ষ বল দ্বারা 5ম সেকেন্ডে কৃত কাজ কত। আচ্ছা, কৃত কাজ জানতে চাচ্ছে। দেখো এটা কিন্তু এমসিকিউ না, এই যে এতক্ষণ বলতেছিলাম, এই এতক্ষণ বলার পর এখন দেখো একটা রিটেন পার্ট করাচ্ছি, আর এমসিকিউ করবো না। এমসিকিউ তো আবার ওই যে তোমরা অপশন টেস্ট করো, কিন্তু আমাদের তো ওই যে ডিউ রিটেন পার্ট, আমরা যারা আরেকটা ভুল করি, যারা ইঞ্জিনিয়ারিং করতেছি ওরা তো ভালো যে ওরা রিটেন টেস্ট মানে রিটেনে প্র্যাকটিস করো, ক্যালকুলেটর হাতে রেখে প্র্যাকটিস করো, পরীক্ষার হলেও তাই করো। কিন্তু যারা ভার্সিটিতে করো ওরা শুধু এমসিকিউর উপরেই মানে ভরসা করে থাকো যে এমসিকিউ তো পারবো, কিন্তু রিটেনটা কে করবে। চলো একটা রিটেন প্র্যাকটিস করি। তাহলে আমাদের কোশ্চেন বলতেছে 5ম সেকেন্ডে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি যে কোশ্চেনটা আসলে বোঝাচ্ছে কি। ধরো এখানে একটা ফ্লোট দেওয়া আছে, ঠিক আছে, এখানে একটা ফ্লোট দেওয়া আছে। আচ্ছা, এখন মনে করো কোনো একটা বস্তু পড়তেছে, কোনো একটা বস্তু নিচে পড়তেছে, এটা ধরো তার 4র্থ সেকেন্ডে, আর এইটা ধরো তার 5ম সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, ধরো এখানে একটা বস্তু রাখা ছিল, বস্তুটাকে তুমি নিচের দিকে ফেললা, এটাকে তুমি নিচের দিকে ফেললে সে 4র্থ সেকেন্ড সে এতটুক পরিমাণ আসে, এটা তার 4th সেকেন্ডে বস্তুটা এতটুক আসে, মানে 4th না, সরি, এটা হচ্ছে 4 সেকেন্ডে, এটা হচ্ছে আমার 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে 5 সেকেন্ডে। মানে তুমি যদি তাকে 5 সেকেন্ড সময় দাও বস্তুটা এতটুকু নিচে পড়বে, আর যদি তুমি তাকে 4 সেকেন্ড সময় দাও বস্তুটা এতটুকু নিচে পড়বে। আমাকে বলতেছে 5ম সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত, সরি 5ম সেকেন্ডে কৃত কাজ কত, মানে এই যে এইখান থেকে সে শুরু হয়ে এইখান পর্যন্ত যে আসবে, এই এতটুকু অংশ যে আছে, এই এতটুকু অংশে কৃত কাজ কত। তাহলে দেখো, যেহেতু উলম্ব বরাবর পড়তেছে, কাজ নির্ণয় করার সূত্র ওই আগেরটাই, যেটা তোমরা ছোটবেলায় 9-10-এ পড়তেছিলে, ওইটাই, MGH।
আমরা এমও জানি এম দেওয়া আছে কত 5 কেজি, জি এর ভ্যালু জানি, আমাদের এখন এইচ দরকার। এই এইচটা কোনটা বলো তো ভাইয়ারা? এই এইচটা হচ্ছে এই যে এতটুকু অংশ, এই যে অংশটা তোমরা এখন পড়বে, অর্থাৎ পঞ্চম সেকেন্ডে এই অংশটাই হচ্ছে তার এইচ। এখন তোমরা হয়তো কেউ ধরতে পারো, যদি নাও পারো তো বলে দিলাম, এই এতটুকু অংশ তোমাকে হিসাব করতে হবে এইখান থেকে এইখান পর্যন্ত পড়তে তার কৃত কাজের পরিমাণ কত। তাহলে আমাকে এখন এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমাকে এখন এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে। আমি তাহলে এখন এই ডিস্টেন্সটা নির্ণয় করি। আচ্ছা, এটা এদিকে থাক, আমরা এদিক থেকে করতে থাকি। তাহলে দেখো, প্রথম 5 সেকেন্ডে বস্তুটা কতটুকু ডিস্টেন্স যায়, যেহেতু এটা স্থির অবস্থা থেকে পড়তেছে, স্থির অবস্থা থেকে পড়তেছে মানে বস্তুর আদি বেগ ছিল 0, আদি বেগ ছিল 0। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে 5 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে এস 5 বলতে আমি বুঝাচ্ছি 5 সেকেন্ডে কতটুকু যাচ্ছে। তাহলে আমরা কি জানি, ইউটি বেগের সরণের সূত্র প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, ইউ যেহেতু 0 স্থির অবস্থায় ছিল, এর মানে এটা 0 প্লাস হাফ। আচ্ছা, এ বলতে কি বোঝাচ্ছি, ত্বরণ। তো উলম্ব বরাবর পড়তেছে মানে কি, অবশ্যই অভিকর্ষজ ত্বরণ জি। টি স্কোয়ার মানে কত, 5 সেকেন্ডে 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25। আচ্ছা, এটা আর করা লাগবে না, এটা এতটুকু পর্যন্তই থাক। এখন দেখি 4 সেকেন্ডে বস্তুটা কতটুকু যাচ্ছে। 4 সেকেন্ডে যাচ্ছে সে আগের মতো হাফ জি, 4-এর স্কোয়ার করলে হচ্ছে 16, মানে এটা হচ্ছে 8g, এটা হচ্ছে 8g, আর এটা হচ্ছে কত 12.5g। তাহলে ডিফারেন্স থাকতেছে কত বলো তো? এইটার মধ্যে এই যে এতটুকু জায়গা পঞ্চম সেকেন্ডে যে যাবে, এই এইচটা হচ্ছে আমার 12.5g মাইনাস 8g, মানে 4.5g। 4.5g কি আবার ভাইব না, সিমের জি, ঠিক আছে? আমাদের 3g 4g 5g এটা ওইটা না, এটা হচ্ছে 4.5g, মানে 4.5 ইন্টু জি এর ভ্যালু 9.8। আচ্ছা, যদি এটা রিটেন পার্টে আসে তাহলে তো তোমাকে অবভিয়াসলি এই এতটুকু জায়গা করার জন্য তুমি মোটামুটি একটা রাফ পাবা না? তো এখন আমি আর তোমাদেরকে এটা রাফে করতেছি না, এতটুকু তোমাকে রাফে করতে হবে। আমি ক্যালকুলেটর ইউজ করলে আপাতত সমস্যা নেই। 4.5 ইন্টু 9.8, আচ্ছা 44.1। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার যে ভ্যালুটা আসতেছে, এটার ভ্যালুটা আসতেছে 44.1। তাহলে আমার এইচ এর মান জানা আছে। এখন তাহলে আমি ডব্লিউ ইজ ইকুয়াল টু করি, কত হয় এমজিএইচ, তাহলে আমার এম হচ্ছে 5, 9.8 ইন্টু 44.1। আচ্ছা, এটা করলে কত আসে, এটা 2100 সামথিং, 44.1 ইন্টু 5 ইন্টু 9.8, 2160.9 জুল, ঠিক আছে? তো এই হচ্ছে আনসার। তো এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে। এতটুকু একটু প্র্যাকটিস করতেই হবে, মানে এই জায়গাটাতে তোমাকে প্র্যাকটিস করতে করতে একটু ফাস্ট হইতে হবে, কারণ এই জায়গাটা আসলে অনেক সময় করা যায় না, বা সব জিনিস আসলে ক্যালকুলেটর ছাড়া করা যায় না, তো রাফ করতে হয়। তো রিটেন পার্ট যেহেতু দেখাচ্ছি, অবভিয়াসলি রাফ করার জায়গা পাবা, এটা তোমাদেরকে রাফেই করতে হবে। পরের কোশ্চেনটাতে আসি, এটা কবে আসছে, এটা এগ্রি গুচ্ছ 20-21। আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ি। একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হয়, কৌণিক ত্বরণ কত? আমার কাছে ত্বরণ জানতে চাচ্ছে, এবং দেখো কি বলতেছে একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে মানে বোঝাচ্ছে যে পাখাটা প্রথমে স্থির অবস্থায় ছিল, তারপর তুমি সুইচ অন করছো, সে রান করতে অর্থাৎ ঘুরতে, ঠিক আছে? এমন তো হবে না যে তুমি একটা পাখার সুইচ অন করলা আর সাথে সাথেই সে মনে করো যে কত হয়েছে, যে এতটুকু ব্যাগ তুলতে পারতেছে 20 রেডিয়ান, মানে তুমি সুইচ অন করা মাত্র ওই সেকেন্ডেই সে 20 রেডিয়ান পার সেকেন্ডে কিন্তু ঘোরা সম্ভব না। এর মানে তোমাকে প্রথমে ইনফরমেশনগুলো দেখতে হবে, যে ইনফরমেশনগুলো কি আছে। প্রথমে আছে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর 10 বার পূর্ণ ঘূর্ণনে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে বলতে পারো? আচ্ছা, এখন আরেকটা কথা বলি তোমাদেরকে, ঘূর্ণনে
এই যে কৌণিক হিসাব নিকাশ যত করবো না, এটা আমাদের অনেক সময় এই জায়গাটাতে আসলে দেখা যায় সরলরৈখিক গতির বেলায় সরলরৈখিক গতি সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন সলভ করাটা আমাদের জন্য ইজি। কেন ইজি? কারণ ওই যে চারটা সূত্র, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইজ ইকুয়াল টু কি ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু টি, এরপরে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জিনিসগুলো আমাদের একদম 9-10 থেকে মুখস্থ থাকে এবং এটা আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় কোথায়? আমরা যখন কৌণিক বেগ সংক্রান্ত যাই অথবা ওই যে ভ্রামক, জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথগুলো করতে যাই। তো এইটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তুমি এখন ভাবো, তোমাকে আমি যদি বলতাম যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার পরে, ধরো আমি তোমাকে নির্দিষ্ট ডিস্টেন্স এস এর ভ্যালু বলে দিলাম, ঠিক আছে, এস তোমার জানা, তারপর আমি কি বলতেছি যে তোমার আদি বেগ জানা আছে, এটা তো ইউ লেখার কথা, তোমার আদি বেগ জানো, এরপরে তোমার ধরো শেষ বেগও জানো, ঠিক আছে, তুমি আদি বেগ জানো, শেষ বেগ জানো, আর কি জানো, ধরো তুমি ডিস্টেন্সটাও জানো। তো এইটা তুমি যখন জানো, এই যে এস জানো, ইউ ভি জানো, তখন যে কি করবা, তখন যদি তোমাকে আমি বলতাম এ নির্ণয় করতে, তুমি কোন সূত্র অ্যাপ্লাই করতা? আমি যদি তোমাকে বলতাম এখন এ সমান কত, তখন তুমি বলতা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অথবা এটা আমি যদি এখন উল্টাই দিই, এদিকে আসলে হচ্ছে 2as ইজ ইকুয়াল টু কি হয়, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, এটাও তো মাইনাস হবে, তাহলে সবটাই একসাথে করি নাকি? সবটা একসাথে করি, তাহলে ইউ স্কোয়ার না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s সমান এ। এই যে দেখো, এতটুকু কিন্তু আমাদের জানা আছে, এই এতটুকু আমাদের জানা না, এই এতটুকু কিন্তু আমরা জানি যে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ইউ এস এর ভ্যালু বলবো, ইউর ভ্যালু বলবো, ভি এর ভ্যালু বলবো, তোমাকে এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাইলে কিন্তু আমরা এতটুকু সবাই করতে পারবো। কিন্তু সমস্যা হবে এইরকম টাইপের গুলা যখন করতে যাব। কিন্তু তুমি দেখো এই ইনফরমেশনগুলো কিন্তু এইখানেও দেওয়া আছে হুবহু সেম। তাইলে এখন তোমাকে একটু কম্পারিজন করতে হবে, তোমাকে একটু রিলেট করতে হবে, কার সাথে কাকে দিবা, কার সাথে কাকে দিবা, তোমাকে এটা এখন রিলেট করতে হবে। তাহলে আমি এখন একটু দেখাই দিই কার সাথে কারে দেওয়া যায়। এই যে দেখো এস দেওয়া আছে না, এস মানে কি, এস মানে হচ্ছে রৈখিক গতির বেলায় সরণ। তাহলে কৌণিক গতির বেলায় সরণ কি, কৌণিক গতির বেলায় সরণকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। থিটা মানে কি, যে সে একটা বস্তু, ধরো একটা বস্তু ঘুরতেছে, সাপোজ একটা বস্তু এভাবে ঘুরতেছে, সে যখন ঘুরবে, এই যে ধরো এইখান থেকে এইখান পর্যন্ত আসলো, এইখান থেকে বস্তুটা ঘুরতে ঘুরতে এই জায়গা পর্যন্ত আসলো, ঠিক আছে, এই যে এই জায়গা পর্যন্ত আসলো, তাহলে এই যে যতটুকু কৌণিক দূরত্ব সে অতিক্রম করতেছে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাই হচ্ছে তার সরণ। এটা কার বেলায়, কৌণিক গতির বেলায়। তাহলে আমি এখন একটা কাজ করি, আচ্ছা তাহলে আমার এস এর জন্য যেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার থিটা, কৌণিক গতির বেলায় এটাকে প্রকাশ করা হয় থিটা দ্বারা, গেল। এরপরে হচ্ছে ইউ। এখন দেখো সুইচ অফ থাক, মানে বস্তু সুইচ অন করলে ঘুরে, মানে কি বস্তুটা এতক্ষণ স্থির ছিল, মানে তোমাকে আর ইউ হিসাব করতে হবে না, ইউ অলরেডি জিরো, তো এটা বাদ। ইউ যদি জিরো হয় তাহলে তো এই সূত্র আবার চেঞ্জ হবে, এই সূত্র চেঞ্জ হবে না, এই সূত্র কি হবে তখন, এই সূত্র তখন আর এতটুকু থাকবে না, তখন শুধুমাত্র ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s থাকবে। তাহলে আমার ইউর চিন্তাও বাদ, রইল বাকি কি, শুধুমাত্র ভি রয়েছে আমার, এখন শুধুমাত্র ভি রয়েছে। ভি যদি শুধুমাত্র থাকে তাহলে আমাকে এখন দেখতে হবে ভি আসলে কোনটা। দেখো তো ভির ভ্যালু দেওয়া আছে কিনা, ভি হচ্ছে শেষ বেগ। এখন এখানে শেষ বেগ কত, শেষ বেগ কিন্তু অলরেডি দেওয়া, এই যে দেখো শেষ বেগ আমার দেওয়া আছে, এবং শেষ বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু এটা কৌণিক গতির বেলায় বলতেছে, অর্থাৎ কৌণিক বেগ হিসাব নিকাশ করতেছি। তাহলে আরেকটা, তাহলে আমার থিটাও শেষ, আমার ওমেগাও শেষ, তাহলে তো আমি মোটামুটি এখন এর ভ্যালু পাবো। তাহলে আমি এখন জাস্ট বসাই দিই, এ না লিখে আলফা লিখি, যেহেতু কৌণিক, আলফা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মানে কি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা। এখন আমাকে করতে হবে যে, এখন আমাকে দেখতে হবে যে আসলে কোনটার ভ্যালু কত, কোনটার ভ্যালু দেওয়া আছে কিনা। ওমেগার ভ্যালু দেওয়া আছে, ওমেগার ভ্যালু হ্যাঁ অলরেডি দেওয়া আছে, ওমেগা হচ্ছে 20 স্কোয়ার 2 ইন্টু থিটার ভ্যালু কত। এইটা এখন একটা প্রশ্ন আসে যে থিটার ভ্যালুটা কত, কৌণিক সরণ কত, কৌণিক সরণ কত, দেখো তো 10 বার পূর্ণ ঘূর্ণনে, মানে সে 10 বার ঘুরতেছে। তাহলে এখন দেখো একবার যখন ঘুরে, কোনো বস্তু যখন একবার যখন ঘুরে তখন কি হয়, বস্তু যদি একবার ঘুরে তাহলে সে তার কৌণিক দূরত্ব কত যায়, 2 পাই রেডিয়ান যায় না।
তাহলে আমার যদি 10 বার ঘুরে এটার 10 গুণ যাবে, তাহলে 2 পাই এর 10 গুণ যাবে, 10 গুণ করলে কত হয় 20 পাই, 20 পাই। এটাই হচ্ছে আমার তার কৌণিক সরণ, অর্থাৎ যেটা আমার দেওয়া আছে। তো তাহলে এখন কি করব, জাস্ট এখন কৌণিক সরণটা করব, ঠিক আছে। এখন হচ্ছে 20 পাই দাও, তাহলে এটা যদি করো উপরে আসতেছে 400, নিচে আসতেছে 40 পাই। এটা এখন যদি করতে যাও, ওই পাশে করি নাকি, এটা যদি এখন করতে যাই, এটা থাক। আচ্ছা আমি হিসাবটা একটু দেখাই, আবার লিখি এখানে 400 ডিভাইডেড বাই 40 পাই, 40 ডিভাইডেড, এটা যদি দেওয়া থাকে 10, তাহলে 10 ডিভাইডেড বাই পাই, পাই মানে কত বলো তো 3.14, 1416 দিয়ে এত লম্বা লাগবে না, তুমি জাস্ট 14 এর হিসাব নিকাশ করবা, 2 ডিজিটই যথেষ্ট, ঠিক আছে। তুমি এখন দেখো 10 ডিভাইডেড বাই 3.14, এটা করতে গেলে কিন্তু সবার কিন্তু প্রবলেম হইতে পারে, কিন্তু এতটুকু তুমি বুঝতে পারো, তোমার কাছে যদি 9 থাকতো আর নিচে যদি 3 থাকতো, তাহলে কিন্তু তুমি ইজিলি 3 লিখতে পারতা। এর মানে 10কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, অথবা আরেকটা তোমাকে জিনিস বলি, ধরো তুমি যদি 10কে যদি 3 দ্বারা ভাগ করতা, তাহলে কি হইতো, উপরে 10 আছে তো আমি জাস্ট 3 দ্বারা ভাগ করি, করলে হয়তো 3.333, চলতেই থাকতো, তাহলে 3.333 দিলাম। তুমি 3 ধারা না করে তুমি যদি 3.14 ধারা করো, তাহলে তো এইটা হবে না, কিন্তু এটার থেকে কিছুটা কম হবে, বাট কাছাকাছি 3-এর আশপাশে একটা সংখ্যা থাকবে। এখন দেখো তো 3-এর আশপাশে কোনটা আছে, এর প্রথমটা 1.83, 8.13, 3.18, এই যে দেখো একটাই আছে এবং ভ্যালু 3-এর কাছাকাছি ভ্যালু জাস্ট একটাই আছে, এইটা হচ্ছে আমার আনসার তাহলে, ঠিক আছে। এই দেখো একটাই ভ্যালু আছে। তো এইটা হচ্ছে অনেকটা তোমাকে তো অনেক সময় বুদ্ধি ইনস্ট্যান্ট তোমাকে বুদ্ধি খাটাইতে হইতেও পারে, যে আমার কাছে ক্যালকুলেটর নাই তো কি করব, এই যে এবং দেখো এমনভাবে সেট করা, কোনোটা কিন্তু এরকমভাবে দেওয়া নাই যে 3.18 আর একটা 3.81, 3 এর আশপাশে কিন্তু আর নাই, 3-এর ঘরে জাস্ট একটাই আছে। তো যেখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, ওইখানে এক্সাক্ট ভ্যালু তারা একটাই দিবে, এর ধারের কাছেও আর কিন্তু কোনোটা দেয় নাই। যেমন এর কয়েকটা স্লাইড আগে একটা করছিলাম না, মনে হয় কয়েকটা স্লাইড আগে একটা করা হয়েছিল, কোনটা যেন ছিল, এই যে এইটাতেও কিন্তু সেম। আমি কি বলতেছিলাম, আমি কিন্তু বলছিলাম যে 90 থেকে 100-র ভিতরে একটা কোনো একটা রেঞ্জে আসবে, এবং দেখো এই রেঞ্জে জাস্ট একটা ভ্যালুই দেওয়া, তারা চাইলে কিন্তু 92-তে একটা দিতে পারতো, যেহেতু তারা জানে ক্যালকুলেটর নাই, সবাইকে গ্যাস করতে হবে, তো সবাই একজ্যাক্ট ভ্যালুতে কেউ আসবে না, কিন্তু আশপাশে আসবে। দেখো 98-এর আশপাশে কোনো ভ্যালু নাই, সো 98 মানে 90 থেকে 10-এর ঘরে 100-র ঘরে জাস্ট একটাই আছে। তো এই জিনিসটাই যে তোমরা দেখবা যে মানে প্র্যাকটিস করতে করতে দেখবা একসময় জিনিসটা তোমাদের খুব ইজিলি আসতেছে, এবং পরীক্ষার হলেও যখন একবার পারবা, দেখবা তোমার কনফিডেন্স কিন্তু অনেক অংশেই বুস্ট হবে, বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখন আবার তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি। আচ্ছা সৈয়দ সাইফ আল ইসলাম, আচ্ছা তোমাদের সাইফ ভাইয়া চাচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাস, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসও দিব। তারপরে কি রৈখিক কণিকের ঝামেলা শেষ, থ্যাংক ইউ। আচ্ছা জোশ ক্লাস, আচ্ছা মাইশা বিনতে, হ্যাঁ বলতেছে যে রিটেন আলাদা ক্লাস হবে না। হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ রিটেনও আলাদা ক্লাস হবে, তুমি যখন কোর্সে এনরোল করবা দেখবা যে কোর্সের এমসিকিউ পার্ট আর রিটেন পার্ট ইনশাল্লাহ আলাদা হবে, এবং এটা আমরা আলাদাই করছি। আচ্ছা কে চাঁদনি বলতেছে আছি ভাইয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ থাকার জন্য। তারপরে কি আচ্ছা তোমাদের মাশরাফি ভাইয়া বলতেছে উনার ক্লাস কে কে চাপতে, হ্যাঁ অবশ্যই তোমরা কারো যদি আইসিটি ক্লাসের দরকার পড়ে মাশরাফি ভাইয়াকে ইনফর্ম করবা। আর আমারও একটু মার্কেটিং করি, আমিও কিন্তু আইসিটি নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী। তোমাদের মাশরাফি ভাইয়ার সাথে এটা নিয়ে আমার একটু ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলতেছে, যে তাহলে আলটিমেটলি কে হবে মানে আইসিটির বস। তো আমি ট্রাই করি, তোমাদের কমেন্ট পড়বো, তারপর দেখবো যে আসলে মানে কার ক্লাসটা আসলে জোশ হয় বেশি। হ্যাঁ তা আমরা আমাদের পড়ায় আবার ফিরে যাই। তা আমাদের দেখি পরেরটা কি। আচ্ছা
এটা হচ্ছে ডিউ 18-19 কোশ্চেন। কোশ্চেনটা কি বলতেছে? কোশ্চেনটা বলতেছে 5 নিউটনের একটি আনুভূমিক বল একটি 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির ছিল। যদি স্থিতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.6 ও 0.8 হয় তবে মিটার পার সেকেন্ড স্কয়ার এককে বস্তুটির ত্বরণ কত হবে? আচ্ছা, এটা দেখো, এটা আসলে কাহিনীটা কি হয়। এটার জন্য তো আরেকটা জিনিস লাগবে। এটার জন্য তোমাদের হচ্ছে ঘর্ষণ রিলেটেড যেই কনসেপ্টটা আছে, ঘর্ষণ রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে? নাইলে কিন্তু হবে না। এই ধরো একটা বস্তু আছে, এই বরাবর দিব, এই বরাবর দিব। আমার কি চাচ্ছে এটা? বস্তুটার ত্বরণ কত, না? আচ্ছা, আমি এখন বলি কি হইতেছে আসলে। দেখো, এই বস্তুটাকে দেওয়ালের সাথে, এটা হচ্ছে আমার দেওয়াল, এটা হচ্ছে একটা দেওয়াল, ঠিক আছে? আর এই বরাবর ফোর্স কাজ করতেছে। কোনটাতে কি ফোর্স কাজ করতেছে এটা এখন বলবো না, এটা বলবো পরে, মানে এখনই বলবো, স্টেপ বাই স্টেপ বলবো। এখন দেখো, সবাই আমরা এতটুকু জানি যে বস্তুর একদম উলম্ব বরাবর খাড়া নিচের দিকে কি কাজ করে? খাড়া নিচের দিকে বস্তুর নিজেরই ওজন কাজ করে, W = mg। এটা আমাদের সবার জানা, এতটুকু কারো না জানা থাকার কথা না। আর এই বরাবর ভিতরের দিকে কি দিতেছে বলো তো? এই যে এইভাবে যে বস্তুটা, এই বস্তুটাকে এইভাবে ধাক্কা দিয়ে রাখা হচ্ছে, এটা হচ্ছে দেওয়াল, বস্তুটাকে এইভাবে চাপ দিয়ে রাখা হচ্ছে। এটার মানে কি? ধরো এই যে আমার পেনটাকে আমি এই বোর্ডের সাথে এইভাবে চাপ দিয়ে ধাক্কা দিয়ে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বরাবর যে ফোর্সটা কাজ করতেছে এটা হচ্ছে আমার প্রদত্ত বল। কতটুক? এটা হচ্ছে আমার এই যে 5 নিউটন, 5 নিউটনের ধাক্কা যেটা আমি দিচ্ছি, এটা এই বরাবর বস্তুটাকে অর্থাৎ এইখানে অ্যাপ্লাই করা হচ্ছে। অ্যাপ্লাইড এরিয়াটা হচ্ছে এইটা, যদিও ডিরেকশনটা এদিকে দিচ্ছি, কিন্তু অ্যাপ্লাইড এরিয়াটা হচ্ছে এইটা। এটা কত? এটা হচ্ছে F। আচ্ছা, আর বস্তুটা এটার এগেনস্টে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। তো রিয়াকশন ফোর্স কত হবে? অ্যাকশন ফোর্স যতটুকু হবে রিয়াকশন ফোর্স ততটুকু হবে। এটা হচ্ছে তার রিয়াকশন ফোর্স। এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, রিয়াকশন ফোর্স, অ্যাকশন ফোর্স এই দুটো পরস্পরের সমান, এটাও আমরা জানি। তাহলে এটা লিখেই দিই। আমাদের এখানে হচ্ছে রিয়াকশন ফোর্স, যেটা কিসের সমান? যেটা অ্যাকশন ফোর্স 5 নিউটনেরই সমান হবে। এখন দেখো, বস্তুটার উপর অভিকর্ষজ বল কাজ করতেছে নিচের দিকে। স্বাভাবিকভাবে চিন্তা করো, এইসব চাপ বাদ দাও, বস্তুটা কি নিচের দিকে পড়বে না? এবং যেহেতু দেওয়ালের সাথে তা অ্যাটাচ করা, এটা কিন্তু কিভাবে দেখায়? আশেপাশে তো কিছু নাই। আচ্ছা থাক, লাগবে না। তো যেহেতু এটা নিচের দিকে পড়বে, তাহলে তার গতির ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। এখন তুমি দেখো, ঘর্ষণ যে বলটা, ঘর্ষণ বলটা সবসময় কোন দিকে কাজ করে? ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে? ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। বস্তুর ওপর অভিকর্ষজ বল যদি নিচের দিকে কাজ করে, বস্তু যাবেও নিচের দিকে, এটাই স্বাভাবিক। তাহলে বস্তু যদি নিচের দিকে যায়, মানে বস্তুর গতিটা হচ্ছে নিচের দিকে। এর মানে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে। তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে উপরের দিকে। এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স কে। এখন আমাদেরকে বুঝতে হবে যে ফ্রিকশন ফোর্সটা আসলে কত। তুমি এই যে বল, এই দুইটা বলের আর যে তুমি যদি যখন একটা থেকে একটা বিয়োগ করবা তখনই তুমি বুঝতে পারবা। এখন এমন যদি হয় যে এই ফ্রিকশন ফোর্সটা এই ফোর্স থেকে বেশি, বস্তু কিন্তু উপর দিকে যাবে না, কিন্তু জীবনেও এটা থেকে বেশি হওয়া সম্ভব না। কারণ দেখো, তুমি এইভাবে চাপ দিতেছো মানে কি? তুমি ঘর্ষণ যথেষ্ট বাড়ায় ফেলতেছো। এর ফলে সর্বোচ্চ হবে কি? বস্তুটা তুমি থামায় রাখতে পারবা, বস্তুটাকে তুমি থামায় রাখতে পারবা, কিন্তু তুমি এটাকে কখনো নিচের দিকে মানে উপরের দিকে নিতে পারবে না। সর্বোচ্চ থামা থাকবে, অথবা যতটুক স্পিডে বা যতটুক ব্যাগে পড়ার কথা তার থেকে একটু কম ব্যাগে পড়বে। তুমি দেখো না, তুমি যে কোনো একটা বস্তু দেওয়ালের সাথে ধরো, খুব সজোরে যদি ধরো, অর্থাৎ তুমি যখন এমন জোরে এই ফোর্সটা অ্যাপ্লাই করবা, এই ফোর্সের এগেনস্টে যে রিয়াকশন ফোর্সটা হবে, এটার কারণে তোমার যখন কি হবে, এই যে ঘর্ষণ বলটা যখন বস্তুর নিজের ওজনের থেকে বেশি হয়ে যাবে, তখন দেখবে বস্তুটা নিচে পড়তেছে না। তাহলে আমাকে এখন বুঝতে হবে যে এই ফ্রিকশন ফোর্সের সূত্রটা কি আসলে? ফ্রিকশন ফোর্স কত হবে? ফ্রিকশন ফোর্স হবে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু বস্তুর রিয়াকশন ফোর্স, সরি বস্তুর বলতেছি, তলের রিয়াকশন ফোর্স, ঠিক আছে? তাহলে দেখো, ঘর্ষণ গুণাঙ্ক এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া 0.8। রিয়াকশন ফোর্স কত হবে? অ্যাকশন ফোর্সের সমান, মানে তুমি যতটুকু ফোর্স দিচ্ছ প্রদত্ত ফোর্সের সমানই হবে। তো এটা কত? 5।
তাহলে কত হয় 5 আর 40 মানে 4। তাহলে তোমার ফ্রিকশন ফোর্স কাজ করতেছে 40 নিউটন। এখন দেখো বস্তুর নিজের ওয়েট কত, বস্তুর নিজের ওয়েট কত? এটাই থাক, m ইন্টু জি। m কত ছিল ভুলে গেছি, বস্তুর m কত ছিল 1/2 কেজি। 1/2 ইন্টু জি, 1/2 জি করলে কত হয় আর বলবো না, ডিরেক্ট দেখাই দিই 4.9। তাহলে দেখো তো কে বেশি, আমি তোমাদেরকে আগেই বলছিলাম হয় এই ফ্রিকশন ফোর্সটা এটা সমান হবে অথবা এটা থেকে কম হবে, বেশি হবে না। কারণ বেশি হলে যেটা হয় মানে থিওরিটিক্যালি বেশি হলে বস্তু উপরের দিকে যাবে তখন। আচ্ছা, তো তাহলে নিট ফোর্স কত কাজ করতেছে? নিট ফোর্স কাজ করতেছে 4.9 মাইনাস 4। মাইনাস কেন? কারণ এটার ডিরেকশন নিচে, আমি এটাকে ধনাত্মক ধরতেছি মানে উপরেরটাকে ঋণাত্মক, সবাই জানি। তাহলে 0.09, এটা হচ্ছে বস্তুর উপর নিট ফোর্স কাজ করতেছে এবং ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। তাহলে ফোর্স যেহেতু জানি, বস্তুর ভর মাস যেহেতু জানা আছে আমাদের, এই যে দেখো 1/2 কেজি বা 0.5 কেজি যেহেতু দেওয়া আছে, আমাদেরকে বলতেছি কত ত্বরণ নির্ণয় করতে। তাহলে m ইজ ইকুয়াল টু কি, তো এদিকে করি নাকি, এদিকে যদি করি, এটা আপাতত বাদ, এটা আমাদের লাগবে না। তাহলে দেখো আমাদের কাছে a চাচ্ছিল, a ইজ ইকুয়াল টু f বাই m। আমরা f এর ভ্যালু বের করলাম কত 0.9, 0.9 বা 9, আর এটা হচ্ছে 0.5। আচ্ছা, এটা করলে কত হয় 9 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। 9 ডিভাইডেড বাই 5 যদি করি, 9কে আচ্ছা আরেকবার লিখি, 9 ডিভাইডেড বাই 5, তুমি এইটা যদি করো, আচ্ছা এটা করলে কত হতে পারে 10 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 2, মানে এটা হচ্ছে 2 এর থেকে সামান্য কম হবে, 90 1.8 হবে, ঠিক আছে। 1.8 আছে, এই যে দেখো 1.8 আনসার, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এতটুকু সবার ক্লিয়ার? অর্থাৎ এইটা বোঝার জন্য তোমাকে আবার সমতলে একটা জিনিস বুঝতে হবে, যে এইটা কেউ যদি বুঝতে না পারো, প্রথমে পুরো কনসেপ্টটা তোমাকে সমতলে যখন বস্তু যখন হয় তখন তোমাকে জিনিসটা বুঝতে হবে। কারণ অনেকেরই প্রশ্ন আসে যে চাপ দিচ্ছি বা বল প্রয়োগ করতেছি এই যে এই বরাবর ভার্টিক্যালি, হ্যাঁ বস্তুটা আনুভূমিকভাবে আমি কিন্তু বল প্রয়োগ করতেছি, আর বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে, উলম্ব বরাবর। তাহলে একটা একটাকে কিভাবে নাকচ করে? আসলে তোমার যে প্রদত্ত বলটা, এই বলটা কিন্তু আসলে অভিকর্ষজ বলকে নাকচ করতে পারে না, কিন্তু তুমি যত বেশি বল দিবা বস্তুর ঘর্ষণ বল বাড়তে থাকবে, ঠিক আছে। এবং ঘর্ষণ বলটা কি ওই তল বরাবর, এখন এই তল যেহেতু উলম্ব বরাবর, তো এটাও কাজও করতেছে উলম্ব বরাবর, এবং আমার এই যে অভিকর্ষজ বল সেও আছে উলম্ব বরাবর, তখন এটাকে নাকচ করে, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে কি না? আচ্ছা, বুঝতে পারলে ভালো, বোঝার জন্য ধন্যবাদ। না বুঝতে পারলেও সমস্যা নাই, না বুঝতে পারলেও সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে যেটা, এটা একটু বলি তোমাদেরকে, যে এতক্ষণ বলতেছিলাম সবাই হয়তো একজন আবার কোশ্চেনও করছিলা যে ভাই আমাদের কি আলাদা ক্লাস হবে কিনা, যে রিটেনের আলাদা হবে না, মানে একটু ভয় পাইছিলা যে এমসিকিউ আর রিটেন আমি একসাথে কম্বাইন কেন করতেছি। তো আমাদের যে কোর্সটা এখন আসলে অ্যাডমিশন, মানে এই কোর্সে অ্যাডমিশন চলতেছে, এটা হচ্ছে সিডাব্লিউ ওর যে ভার্সিটি ক প্লাস জিএসটি। তো ভার্সিটি ক হচ্ছে আমাদের ডিউ ক বা জেইউ সিইউ যেটাই বলো না কেন, তো আমাদের এর মধ্যে প্রতিটা জায়গাতেই এমসিকিউ আসে। আমাদের কোশ্চেন স্টাইলটা হচ্ছে এমসিকিউ আসে, শুধুমাত্র ঢাবিতে হচ্ছে রিটেন আসে। তো এইটার জন্য দেখা যায় যে অনেক জায়গাতে অনেকেই রিটেন প্র্যাকটিস করা হয় না, বা বা অনেক জায়গাতে আসলে রিটেন ক্লাসটা ওইভাবে নেওয়া হয় না। তো আমাদের যে ক্লাসের যে ফিচারগুলো তোমরা একটু দেখো, যে লাইভ কনসেপ্ট ক্লাস কেন প্রয়োজন? এই যে একটু আগে মাত্র যে ঘর্ষণ রিলেটেড প্রবলেমটা পড়ানো হয়েছে, এটা কিন্তু আসলে মানে ঘর্ষণের একদম প্রাইমারি লেভেলের কোনো প্রবলেম না, এটার জন্য তোমাকে একটা বেসিক কনসেপ্ট থাকতে হবে। তো এই বেসিক কনসেপ্টটার জন্যই কিন্তু এই যে তোমাদের কনসেপ্ট ক্লাস নেওয়া হবে, এবং এটা লাইভে নেওয়া হবে যাতে সরাসরি আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো। নাম্বার 2 আসি কোশ্চেন সলভিং। তোমাদের প্রবলেম হইতে পারে, তো তোমাদের এটার জন্য কোশ্চেন সলভিং দেওয়া হবে।
আর এটা হচ্ছে রেকর্ডেড, মানে এটা হচ্ছে তোমাদেরকে যে বিগত বছরগুলোর বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোশ্চেন আসে এগুলো রেকর্ডেড ক্লাস পাবা, প্লাস রিটেনের ক্ষেত্রেও সেম, রিটেনের ক্ষেত্রেও তোমরা এই টাইপের ক্লাস পাবা। আচ্ছা, তারপরে প্র্যাকটিস শিট, ডেইলি এক্সাম এগুলো তো থাকতেছেই, তারপরে মডেল টেস্ট এটাও থাকতেছে। তোমাদেরকে এই জায়গাতে একটু বলি, মেন্টরশিপের ব্যাপারটা একটু বুঝাই বলি, এটা নিয়ে কেউ কনফিউজড থাকতে পারো। এই যে মেন্টরশিপের ব্যাপারটা একটু বুঝাই বলি। ধরো একজন ক্লাস নিচ্ছে, ঠিক আছে, আমি ক্লাস নিলাম ফিজিক্সের, আর তোমার কোশ্চেন সলভিংটা আরেকজন করলো, বা তুমি ধরো কোনো কারণে একটা প্রবলেম ফেস করলা, তো তোমার প্রবলেমটা তুমি কাউকে জানাচ্ছ কিন্তু সে প্রবলেমটা সলভ করতেছে। এখন তুমি ক্লাস করতেছো একজনের, কোশ্চেন সলভিং দিচ্ছে আরেকজন, বা তুমি হয়তো অনেক ক্ষেত্রে বুঝতেও পারবে না যে আমি কারে জিজ্ঞেস করবো যে এটা আসলে কে কোশ্চেন সলভিংটা দিবে বা কার কাছে এই প্রবলেমটা হবো। বা এইটা ছাড়াও অনেক সময় দেখা যায় দুই একটা এক্সামের পরে আমাদের হয়তো অনেক সময় মেন্টালি সাপোর্টও দরকার পড়ে, আমরা বুঝি না যে কি করব না করব। তো এইটার জন্য এখানে মেন্টর অর্থাৎ মেন্টরশিপে তোমাদেরকে সরাসরি আমরা সাপোর্ট দিব, ঠিক আছে। আর কোর্স প্রাইস তো তোমরা দেখতেছোই যে 3500 টাকা ছিল, কিন্তু প্রথম 50 জনের জন্য এটা 2000 টাকা রাখা হবে, হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু। আর আমি বা তোমার সিয়াম ভাইয়া, সাইব ভাই, আমরা আরও ট্রাই করব যদি কারো আরও কোনো সমস্যা থাকে আরও যাতে কম রাখা যায়, ঠিক আছে। তো এই তো ছিল। তো আসো আমরা আবার একটা কোশ্চেনে যে আমরা আমাদের পড়ালেখায় ফিরে যাই। তো এটাও একটা বিশাল বড় একটা কোশ্চেন। 10 সেন্টিমিটার পুরো একটি লক্ষ্যস্থলে একটি গুলি ছোড়া হলো। বলতেছে গুলিটি 4 সেন্টিমিটার ভেদ করার পর এর বেগ 2/3 হ্রাস পেয়ে আর কত সেন্টিমিটার ভিতরে যাবে। আচ্ছা, এটা কিন্তু বিশাল একটা অঙ্ক, ঠিক আছে। তোমাদেরকে আমি প্রথমে একটা জিনিস সাজেস্ট করব, এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে তোমরা প্রথমে ট্রাই করবে এটা স্কিপ করার জন্য, কারণ এটা হঠাৎ করে তুমি মাথায় করবা বা এটা যদি করতে চাও এটা করতে কিন্তু টাইম লাগবে। হ্যাঁ, তবে শর্টকাট টেকনিকের কথা ওইটা আমি লাস্টে বলবো, এটা এত আগে বলবো না। এই শর্টকাট টেকনিক এগুলো পরে হবে, আগে আমরা জিনিসটাকে দেখি কি হয়, ঠিক আছে। শর্টকাট পরে হবে, আগে একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি জানেন আমার কোশ্চেনটা ছিল, 10 মিনিট লক্ষ্যবস্তুর একটি গুলি ছোড়া হলো, গুলিটি 4 সেন্টিমিটার ভেদ করার পর পুরোটি 4 সেন্টিমিটার ভেদ করার পর বেগ হ্রাস পেলে। আচ্ছা, তাইলে একটু দেখো, এটা হচ্ছে, এটা আমি তোমাকে বলি, এটা দুইভাবে করতে পারবা। এক, তুমি গতির চ্যাপ্টার দিয়ে করবা, আরেক হচ্ছে তুমি কাজ শক্তি ক্ষমতা দিয়ে করতে পারো। তো গতি যেহেতু মনে করো যে সবই দেওয়া আছে, দুইটা ওয়েতেই করা যায়। এখন আমি তোমাদেরকে যদি কোশ্চেন করি যে কোন ওয়েতে করবো, আমি যে মানে শুধুমাত্র গতির চ্যাপ্টারও করব না কাজ ক্ষমতা শক্তিতে করবো, এটা একটু কমেন্টে জানাও। আমরা যেভাবে জানাবা ওইভাবেই করব। কোথায় কেউ কমেন্টে কেউ কিছু বলতেছে না কেন? মানে আমাকে করতে হবে তো যে কোনো একটা ওয়েতে। আচ্ছা দেখো, আমি স্টার্ট করি। আমি ফার্স্টে গতির চ্যাপ্টারে যাই। গতির সূত্র আমাদের সবার এতটুকু জানা, আমরা এই সূত্রটা সবাই জানি কম বেশি। এই সূত্রটা আমরা সবাই জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এখন দেখো, প্রথমে গুলিটা 4 সেন্টিমিটার ভেদ করে, মানে এটার ডিসপ্লেসমেন্ট বা এস এর ভ্যালুটা হচ্ছে 4 সেন্টিমিটার, করার পর বেগ 2/3 হ্রাস পায়। 2/3 মানে কি, 3/2 বা 2/3 হ্রাস পায়। হ্রাস যদি 2/3 পায় মানে প্রথমে ছিল হচ্ছে ইউ, ঠিক আছে, ইউ 2/3 মানে হচ্ছে 2u ডিভাইডেড বাই 3। এই এতটুকু অংশ যদি হ্রাস পায় তাহলে লাস্টে থাকে কত বলো তো, ভি এর ভ্যালু কত, তাহলে ভি ইজ ইকুয়াল টু, তাহলে এটার ভ্যালু হবে 1/3, মানে u/3 থাকবে শুধু, ঠিক আছে। এই জিনিসটা সবাই খেয়াল করবা, দুইভাবে দেওয়া থাকে, হয় দেওয়া থাকে যে শেষ বেগ এত হয়েছে, অথবা দেওয়া থাকে এত অংশ হ্রাস পেল। যত অংশ হ্রাস পাবে ওইটা কিন্তু আমার মূল অংশ থেকে বাদ দিতে হবে। তো আমার মূল ছিল হচ্ছে ইউ, আর আমার হ্রাস পাচ্ছে হচ্ছে 2/3, 2/3, তাহলে আমার এখন 1/3 জাস্ট এটা ব্যাগ থাকবে, মানে শেষ ব্যাগ আমাদের ভ্যালু জানা। তাহলে শেষ ব্যাগ হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। এই যে প্লাস সাইন দিলাম না, মাত্র যে প্লাস সাইন দিলাম, এখন এটা কিন্তু মাইনাস দিতে হবে। কেন? কারণ বস্তুটা কিন্তু থামতেছে,
ঠিক আছে, তো বস্তু থামতেছে মানেই ঋণাত্মক, অর্থাৎ মন্দন হচ্ছে মানে ঋণাত্মক ত্বরণ 2a(s). আচ্ছা, তাহলে 2a(s) ইজ ইকুয়াল টু কি হবে, এটা হচ্ছে 8u² 9 বা a ইজ ইকুয়াল টু 18s 8u²। এইটা হচ্ছে আমার এর মান। প্রথমেই এই টাইপের অঙ্কগুলোতে আমার এর ভ্যালুটা লাগবে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার এর। এখন তুমি এখানে মান বসাইতেও পারো, নাও বসাইতে পারো। মান সর্বোচ্চ আমার কাছে কিন্তু এস এর মানটা আছে, আর কিন্তু কোনো মান নাই, তো আমি চাচ্ছি না আর বসাইতে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার চাচ্ছে কি, দুই দ্বিতীয়াংশ হ্রাস পেয়ে উহা আর কত সেন্টিমিটার ভেদ করতে পারবে আমাকে। তাহলে এখন আমার কাছে যেহেতু এখন ত্বরণের ভ্যালুটা আছে, আমি এখন দেখবো টোটাল কত সেন্টিমিটার বা কতটুক ভিতরে সে আসলে যায়, সে টোটাল কতটুক ভিতরে যায়। আমি জাস্ট প্রথমে এইটা আগে চেক করব, পরে কত ওইটা আমি দেখব কত হয়। আচ্ছা আসো এটা এখন করি। এখন দেখি বস্তুটা যদি, এখন আমি তোমাদেরকে বলি, যেহেতু এটা কি হচ্ছে যে একটা গলি একটা তক্তার ভিতরে ঢুকতেছে, তাহলে তুমি দেখো মনে করো যে এটা একটা তক্তা, তুমি এটার সাইড থেকে দেখতেছো, ঠিক আছে, পুরুত্ব বরাবর। তাহলে বুলেটটা যখন এদিক থেকে যখন যাবে, ঠিক আছে, এদিক থেকে যখন যাবে তখন একদম এক্সাক্ট পয়েন্টে যখন সে তক্তাটাকে হিট করবে, ওই পয়েন্টে তার ব্যাগটা হবে একদম, এটাকে আমরা আদি ব্যাগ ধরি এবং এটাই তার সর্বোচ্চ ব্যাগ থাকে, এবং তক্তার যত ভিতরে যায় ব্যাগ কমতে থাকে। এখন তক্তার ভিতরে যাওয়ার পর বস্তুটা যখন থেমে যাচ্ছে, এর মানে কি শেষ ব্যাগ 0, ঠিক আছে, আমার শেষ ব্যাগ 0। তাহলে আমার শেষ বেগ হচ্ছে 0। তাহলে আমি আবার লিখি v² ইজ ইকুয়াল টু u² মাইনাস 2a। s লিখবো না, এই ক্ষেত্রে অন্য একটা কিছু লিখি, s প্রাইম লিখি নাকি, s প্রাইম। s প্রাইম কেন, কারণ এটা হচ্ছে তার সর্বোচ্চ পরিমাণ সরণ, এই পরিমাণ সরণ হওয়ার পর সে থেমে যায়, যেটাকে s প্রাইম দ্বারা ডিনোট করলাম। এখন বলো v কত, শেষ বেগ। বস্তু যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেমে যায়, তাহলে থেমে গেলে v হচ্ছে শেষ বেগ হচ্ছে 0। আচ্ছা, u² এর মতোই থাক, মাইনাস 2a(s), বাকি লেখা যায়। আমাদের দরকারটা কি, আমাদের দরকার হচ্ছে s প্রাইম। তাহলে 2a(s) সমান u² বা শুধুমাত্র s সমান হচ্ছে u² ডিভাইডেড বাই 2a। এখন এর ভ্যালু বসায় দাও। এর ভ্যালু কত ছিল, 8u² ডিভাইডেড বাই 18s, মানে u² বাই 2 ইন্টু, যেহেতু এ নিচে আমি জাস্ট এটা উল্টাই দিব। এতটুকু ইকুয়েশন সবাই বুঝো, এটার বোঝানোর মতো কিচ্ছু না, এটা স্বাভাবিক, তোমরা যেভাবে ম্যাথ করো ওইভাবেই জাস্ট করবো। তাহলে 3s আর এটা হচ্ছে 8u², তাহলে u² কাটা, নিচে হচ্ছে 2 আর এটা করলে হচ্ছে 9s। তাহলে আমার যেটা থাকতেছে, আমার থাকতেছে কি, আমার 9s থাকতেছে, ঠিক আছে। 9s মানে কি, যেটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ বস্তুটা প্রথম ক্ষেত্রে দেখো আমি কিন্তু কোনো ভ্যালুই বসাচ্ছি না। এটার আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে ধরো তোমাকে মান দেওয়া, তুমি অঙ্কটা করতে পারলা, কিন্তু অনেক সময় মান দেওয়া থাকে না, তখন কি করব, তখন এই যে এই ফর্মুলা, এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তোমার কিন্তু খুব যেন ভালো হয় যে এটা থেকে তুমি একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারবে লাস্টে, যে টাইপের ম্যাথগুলো কীভাবে করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই অংশটার পর আমরা নাহলে এদিকে যাবো এখন, ঠিক আছে নাকি, না জাস্ট এটাই মুছে দিই, এটা লাগতেছে না আমাদের। তাহলে দেখো আমি যেটা পাইছি, প্রথম ক্ষেত্রে আমার ছিল s, আর আমি দেখতেছি সে সর্বোচ্চ 9s পরিমাণ যায়, এর মানে যেটা হচ্ছে সে আর অতিরিক্ত কত যাবে। দেখো সম্পূর্ণটা হচ্ছে, সম্পূর্ণ সে 9s পরিমাণ যায় এবং প্রথম ক্ষেত্রে সে s পরিমাণ গেছে, এর মানে তুমি এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছ, 8s। এখন s এর ভ্যালু কত ছিল, 4 সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু 8, 4টা 32, মানে 32 সেন্টিমিটার নাকি। আচ্ছা, কত সেন্টিমিটার ভেদ করতে পারবে, এত তো পারার কথা না, 9s অনেক বেশি হয়, অনেক কম আসার কথা। আচ্ছা, কোথাও হয়তো কোনো একটা জায়গায় ভুল করা হয়েছে, এটা 18s ছিল, এটা ঠিক আছে। আচ্ছা, s এর ভ্যালুটা কত ছিল, 4 সেন্টিমিটার, রাইট। আর বলছে অতিরিক্ত কতটুক যাবে, 4 নং, আচ্ছা সরি 32 বলতেছি কেন,
আচ্ছা যেটাই হোক, ফর্মুলা এইটাই, লাস্টে তো আমরা যেটা পাচ্ছি 8s পাচ্ছি না, তো আমাদের কি বলতেছিল 10 সেন্টিমিটার লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হলো। আচ্ছা আমাদের টোটালটা দেওয়া ছিল, এই ইনফরমেশনটা ইউজ করা হয়নি। তো এইটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু আবার 10 সেন্টিমিটার লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হলো, গুলিটি 4 সেন্টিমিটার ভেদ করার পর এর বেগ 2/3 হ্রাস পেলে উহা আর কত সেন্টিমিটার ভেদ করতে পারবে। হওয়ার তো কথা, তাইলে যেহেতু আমি ভুল করছি আমি আরেকবার কারেকশন করে দিই। হ্যাঁ আচ্ছা, আমরা এইখানে আরেকবার কারেকশন করি। আমার 4 সেন্টিমিটার যাওয়ার পর তাহলে এটার ত্বরণ কত আসে? 4 সেন্টিমিটার যাওয়ার পর ত্বরণ কত আসে? এ সমান হচ্ছে কত? এখানে কি কিছু মিস হয়েছিল? ইউ স্কোয়ার 18s। আচ্ছা সমস্যা নেই, আমাদের প্রথম ক্ষেত্রে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে 2/3 মানে ইউ স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, বা 2as সমান সমান ইউ স্কোয়ার বাই 9, তাহলে এটা করলে আসতেছে 8u স্কোয়ার। এতটুকু পর্যন্ত আমরা জানি, বা এর সমান যেটা হবে 18s আর উপরে থাকতেছে 8u স্কোয়ার। এতটুকু পর্যন্ত ঠিক আছে। তারপর যেটা হয়েছে এটার ভ্যালু যদি এখন বসাই, আচ্ছা না এটার ভ্যালু বসানো দরকার নাই, পরবর্তীতে যেটা করলাম 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as প্রাইম বা ইউ স্কোয়ার সমান 2as প্রাইম, তাহলে s প্রাইম সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, বা ইউ স্কোয়ার যদি রাখি, এ কত ছিল আমাদের 18s, নিচে ছিল 8u স্কোয়ার। ইউ স্কোয়ার যদি বাদ দেই তাহলে উপরে থাকতেছে 18s, নিচে থাকতেছে 16। আচ্ছা হ্যাঁ, এই জায়গাটাতে আমি ভুল করছি, এই ক্যালকুলেশনটাতে ভুল করছি। এই যে এইখানে জাস্ট 9s ইউজ করছি, নিচে যে আমার আরও ছিল, কত ছিল নিচে আমার আরও 16 ছিল, সরি আরও 8 ছিল, এটা আমি খেয়ালই করিনি। দেখছো কত বড় মিস্টেক হয়েছে। হ্যাঁ, তো এরকম যেটা আমি মানুষ, মিস্টেক আমার হইতেই পারে, এই জায়গাটা খেয়াল করি নাই। 9/8, হ্যাঁ তো এটার থেকে যদি 1s বাদ দাও কত থাকে এখন, তাহলে দেখি কত আসে। 9s/8 মাইনাস s সমান সমান আসতেছে 9s 8s সমান সমান কত s/8, মানে টোটাল 4 সেন্টিমিটারের চেয়েও আরও, এইটা হচ্ছে আমার আনসারটা। কত? হাফ সেন্টিমিটার আসতেছে, তাহলে আনসারটা হবে এই যে এটা। এখন ঠিক আছে, তাহলে ভুলটা কোথায় করছি? ভুলটা করছি যে দেখছো ক্যালকুলেশন করার সময় এখানে যে একটা 8 আছে এটা আমি খেয়ালই করিনি। তো এই টাইপের ভুল করা যাবে না। আচ্ছা, একজন বলতেছে কাজ ক্ষমতা শক্তিটা ধারা করতে। হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তির ধারাও করবো কিভাবে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, তো এই যে ভুলটা যে করছি, তো এইটা হচ্ছে যে আসলে এই জিনিস এইখানে যে 8টা ছিল এটা আমি খেয়ালই করিনি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম যে কাজ ক্ষমতা শক্তি না, কাজ ক্ষমতা শক্তি দ্বারা কিভাবে করে আমি দেখাই। ধরো প্রথম অবস্থায় যতটুকু গেছে তার গতিশক্তির দিয়ে তুমি অঙ্কটা ম্যাথটা তোমাকে করতে হবে। তো গতিশক্তির ধারা তুমি যদি ম্যাথটা করতে যাও, প্রথমে দেখো E1 ইজ ইকুয়াল টু হাফ mv²। আমার কোশ্চেনটা কি ছিল? 10 সেন্টিমিটার পুরো একটি গুলি ছোড়া হলো, গুলিটি 4 সেন্টিমিটার ভেদ করার পর ব্যাগ 2/3 হ্রাস পেল। আচ্ছা, বোঝা গেছে। তাহলে এখন দেখো, এটা আপাতত বাদ দিই, আমি ফার্স্টে বলি হিসাবটা কিভাবে হবে। গুলিটা যখন আমার তক্তাতে হিট করতেছে তখন গুলিটার একটা ব্যাগ ছিল, যেহেতু গুলিটার একটা ব্যাগ ছিল তাহলে অবশ্যই তার একটা গতিশক্তি ছিল, মানে গতি থাকা মানেই গতিশক্তি থাকা। তাহলে ওই মোমেন্টে বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ mv²। যদি এটা ইউ লেখা সব থেকে ভালো, কারণ ওই মুহূর্তে ইউটাই হচ্ছে সর্বোচ্চ। আর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে তার 0। ঠিক আছে, তো শেষ বেগ 0, এটা পরে আসবো।
4 সেন্টিমিটার আসলে যখন যায় তখন কি হয়, 4 সেন্টিমিটার গেলে হাফ এম, তখন ভির ভ্যালু কত হয়, তখন ভির ভ্যালু হয় ভি এর 3/1 তাহলে কত হচ্ছে বলো তো, হাফ এম নিচে 9 উপরে ভি স্কোয়ার। অথবা তুমি যেটা বলতে পারো উপরে রাখি, ঠিক আছে, উপরে যে হাফটাকে রাখি, এমটাকেও রাখি, ভি স্কোয়ারটাকে রাখি, নিচে শুধু 9টাকে রাখি। তুমি যদি এটাকে আবার ক্যালকুলেশন করো এটা আবার এই জায়গায় আসবে কিন্তু, আর এগুলো কিন্তু গুণ আকারে রাখছি, ঠিক আছে। এখন বলতে পারো হাফ এম বি স্কোয়ারকে কেন উপরে উঠাইছি, কারণ হাফ এম বি স্কোয়ারই ছিল তার প্রথম তার গতিশক্তি। তাহলে আমি এখন যেটা করব, নিচে এই যে গতিশক্তি আছে এটার একটা মান দিই, এটার মান দিই ই, এটা দিই ই প্রাইম। তাহলে ই প্রাইম সমান কি, ই বাই 9, ঠিক আছে। অর্থাৎ 4 সেন্টিমিটার ঢোকার পর তার যে গতিশক্তি এটা পূর্বের থেকে কতটুকু কমছে, 9/1 হয়ে গেছে এই মুহূর্তে। তাহলে এটা আর কতটুকু যাবে, 9/1 যদি থাকে এতটুকু 4 সেন্টিমিটারের জন্য, তো তাহলে এখন তোমাকে হিসাব করতে হবে শূন্য হইতে হলে তার অ্যাক্সেলারেশনটা আসলে কি হইতে হবে, ঠিক আছে। তো তাহলে তোমার টোটাল গতিশক্তি ছিল ই, এই মুহূর্তে তোমার গতিশক্তি আছে ই বাই 9। তাহলে গতিশক্তি কতটুকু হ্রাস পাইছে, এই যে এতটুকু, ঠিক আছে। তো গতিশক্তি যদি এতটুকু হ্রাস পায় এটার জাস্ট উল্টাটা দাও, এটার উল্টাটা করলে কত হয়, গতিশক্তি যখন এতটুকু হ্রাস পাইছে তখন এটার উল্টাটা হচ্ছে এই অংশটুকু না, এখন এই অংশটুকু করলে কত আসে, 9/8, 9/8 লাগবে না, -1 দিয়ে দাও, জাস্ট -1 দিলে এই যে দেখো লাস্টে আগের মতো আসে 9/8 = 1/8, ঠিক আছে। 1/8 হচ্ছে, এখন এই 1/8 ধারা তুমি যখন 4 সেন্টিমিটারকে 4 সেন্টিমিটার ডিভাইডেড বাই এই যে 8 বা 1/8 ধারা গুণ করবা তখন তোমার লাস্টে হাফ সেন্টিমিটার আসবে, বুঝতে পারছো। এই হচ্ছে কাহিনী, যে লাস্টে এতটুকু অবশ্য আমি খুব ফাস্ট করছি, এটা বাদ দাও। তো এই হচ্ছে আসল মানে যে ট্রিক্স। তো এরকম যে কোনো অধ্যায়ের ম্যাথ ধারাই করা যায়। তো এইটা করার জন্য তোমার আবার কনসেপ্টটা খুবই ক্লিয়ার থাকতে হবে। তোমার যদি কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু তুমি বুঝবে না, বা সবসময় একই ফর্মুলায় ঢুকবা। তো সবসময় আসলে একই ফর্মুলায় ঢুকলে কিন্তু হয় না, কারণ মাথায় সবসময় একই ফর্মুলা থাকে না। তো আজকের মতো এখানেই আমি শেষ করি। হ্যাঁ, আমাদের সালিম সাদমান সিয়াম ভাইয়া তো দেখি করতেছে, মানে ম্যাথ করতেছে ভালোই, ঠিক আছে। তো তোমাদের কমেন্টগুলো আরেকবার পড়ি, আর আমরা এখন হয়তো শেষের দিকে আছি। আবার তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে, নেক্সট দিন কবে ইনশাল্লাহ জানায় দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর এরকম যদি আরও চাও যে আমি আরও এরকম কমপ্লেক্স মেথডে করতে চাই, বা এরকম, এটা আসলে কমপ্লেক্স না, হচ্ছে শর্টকাট যখন যাবো, শর্টকাট তোমার আমি এইভাবে দেখালে তোমার কাছে এটা কমপ্লেক্স মনে হবে, কিন্তু এটাই আসলে হচ্ছে মানে ফর্মুলাটা এমনই হয়। ওই যে আরেকটা মনে হয় আমি শুধু মিস করে গেছি, যে কিভাবে করতে হয়, সাস্টেরটা মনে হয়েছিল, যাক আজকে আর দেখানো হয় নাই সময় স্বল্পতার কারণে। আর তোমাদের আর মানে মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তো তোমাদের সাথে আবার নেক্সট আরেকটা লাইভে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।